বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমরা দেখব সমকালীন বিশ্বে ইসলাম কি অবস্থায় আছে, যেটাকে আমরা নিউ ওয়ার্ল্ড অর্ডার হিসাবেও দেখব, যে ইসলামকে ধ্বংস করার জন্য বর্তমান বিশ্ব ব্যবস্থায় কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কিভাবে এগুচ্ছে। চলুন শুরু করা যাক। নিউ ওয়ার্ল্ড অর্ডার কি, বা বৈশ্বিক শাসন ব্যবস্থা, এটাই কি নিউ ওয়ার্ল্ড অর্ডার? ওল্ড ওয়ার্ল্ড অর্ডার গোত্র, জাতি ও বাদশার অর্থাৎ মুসলিমদের জন্য খিলাফতের মাধ্যমে গঠিত ছিল, যা ছিল তাদের নিজ নিজ ধর্মের সাথে সম্পৃক্ত। নিউ ওয়ার্ল্ড অর্ডার ধারাবাহিকভাবে এই সব কিছু পরিবর্তন করে দেয়। নিউ ওয়ার্ল্ড অর্ডারে দুটি প্রতিষ্ঠান গঠন করে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও অপরটি কোম্পানি। অতঃপর পুরো বিশ্বের মানুষকে বিশেষ ব্যবস্থার মাধ্যমে এর সাথে সংযুক্ত করে দেয়। যখন কোনো রাষ্ট্রের মানুষ বিশেষ ঐতিহাসিক কৌশলের মাধ্যমে কোম্পানি ও রাষ্ট্রীয় ব্যবস্থার অধীনে চলে আসে, তখন সেই রাষ্ট্রের মাধ্যমে তাদেরকে বৈশ্বিক সংস্থা অর্থাৎ জাতিসংঘ, ডব্লিউটিও, আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিলিত করে দেওয়া হয়। এই ব্যবস্থার তিনটি স্তর রয়েছে: এক, নিউ ওয়ার্ল্ড অর্ডার ব্যক্তি ও সামাজিক পর্যায়ে; দুই, নিউ ওয়ার্ল্ড অর্ডার রাষ্ট্রীয় পর্যায়ে; তিন, নিউ ওয়ার্ল্ড অর্ডার আন্তর্জাতিক পর্যায়ে। আমরা একে একে এই সবগুলো পর্যায়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিউ ওয়ার্ল্ড অর্ডার ব্যক্তি ও সামাজিক পর্যায়ে কেমন, চলুন একটু দেখার চেষ্টা করি। যে কোনো সমাজ মূলত দুই ধরনের সম্পর্কের মাধ্যমে প্রতিষ্ঠিত: একটি ব্যক্তি ও সমাজের মধ্যকার সম্পর্ক এবং অপরটি পুরুষ ও নারীর মাঝে সম্পর্ক। এই চারটি পারস্পরিক সম্পর্কের দ্বারা সমাজ অস্তিত্বে আসে। গণতন্ত্র পারস্পরিক সম্পর্কের জন্য ভিন্ন দৃষ্টিভঙ্গি পেশ করে, যার ফলে সমাজের স্বাভাবিক ও স্বভাবজাত দৃঢ়তা নষ্ট হয়ে যায়। ব্যক্তি ইনসান থেকে হিউম্যান ও হিউম্যান থেকে প্রফেশনাল। আসমানি ধর্মের অনুগত মানুষ নিজেকে আব্দ বা বান্দা হিসেবে গণ্য করে। আব্দ বা বান্দা, যার উদ্দেশ্য উত্তম কাজ ও ইবাদতের মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন করা। ফরাসি বিপ্লবের পূর্বে ইউরোপেও এই আদর্শই ব্যাপকভাবে প্রচলিত ছিল, কিন্তু বিপ্লবের পর মানুষ আল্লাহর বান্দা হওয়ার পরিবর্তে এমন হিউম্যান হয়ে যায় যার লক্ষ্য শুধুই বস্তুগত উন্নতি করা। এই উন্নতির জন্য তার দরকার ছিল পুঁজি ও সামাজিক পুঁজি বৃদ্ধি করা, যার জন্য এখন সে নিজের জীবনের প্রতিটা মুহূর্ত ব্যয় করতে শুরু করে। পুঁজি বৃদ্ধির লক্ষ্যে সে কোনো ধর্মীয় নৈতিকতার প্রয়োজন বোধ করে না, বরং সে সর্বদার জন্য এক পেশাদারী চরিত্র গ্রহণ করে নেয়। পেশাদার মানুষের ঈমান হয় তার পেশা অনুযায়ী। সে পেশার প্রতি একনিষ্ঠতার সাথে হিউম্যানের সেবা করে, যার বিনিময়ে তার পুঁজি বৃদ্ধি পায়। এই সেবা সে কোনো ধর্ম, রং বা বংশের মাঝে পার্থক্য করা ব্যতীত নির্বিশেষে সমস্ত হিউম্যানের জন্য করে থাকে, চাই তার এই সেবা কাফিরের জন্য হোক বা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে হোক। প্রফেশনালিজম বা পেশাদারিত্ব দ্বারা মুসলিমদের বন্ধুত্ব শত্রুতার বিশ্বাস বিলুপ্ত করে দেয়া হয়। এবার চলুন পুরুষ ও নারীর সমতার যে বিষয়টি সামনে আনা হচ্ছে সেটি দেখার চেষ্টা করি। যেহেতু এখন সমস্ত হিউম্যানের লক্ষ্য পুঁজি বৃদ্ধি করা এবং পুরুষ ও নারী উভয়ই হিউম্যান, আর যেহেতু স্বাধীনতা ও সমতা হিউম্যানের মৌলিক লক্ষ্য, তাই গণতান্ত্রিক রাষ্ট্রে নারী ও পুরুষকে পুঁজি কামানোর ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা করে দেয়া হয়। গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিউম্যানকে এই বিশ্বাস করানো হয় যে পুঁজি বৃদ্ধির জন্য নারীকেও তার স্বভাবজাত গণ্ডি থেকে বের হতে হবে, কেননা ঘরে বসে থেকে পুঁজি বৃদ্ধি করা সম্ভব নয়। তাকে বিশ্বাস করানো হয় যে নারী ও পুরুষ উভয়েরই নিজ নিজ কর্তব্য বাছাই করে নেওয়া উচিত। যেভাবে পুরুষ পেশাদার, তেমনি নারীকেও পেশাদার হওয়া উচিত। এমনকি ঘরের দায়িত্বও তাকে পেশাদারির মতো করা উচিত। শুরুতে দাবি করা হয় যে পুরুষ ও নারী উভয়ই সমান দায়িত্ব আদায় করবে। যখন বাচ্চার বয়স বাড়ে, 3 বছর হয়ে যাবে, তখন বাচ্চাকে নার্সারি বা ডে কেয়ার, চাইল্ড স্কুল নামক পেশাদার আস্তানাগুলোতে সোপর্দ করে দেয়া হবে এবং এই বাচ্চাকেও পেশাদার হিউম্যান বানানোর জন্য আধুনিক শিক্ষা আবশ্যক করে দেয়া হবে, যাতে ছোট বয়স থেকেই সে পেশাদারির শিক্ষা পেয়ে বড় হয়ে ওঠে।
এভাবেই এই সমাজকে সোল সোসাইটি ও কর্পোরেট সমাজে পরিবর্তন করে ফেলা হয়, যেখানে সমস্ত হিউম্যান কোনো লিঙ্গের পার্থক্য ছাড়াই কোম্পানির ম্যানেজার, ডক্টর ও ইঞ্জিনিয়ার হওয়া শুরু হয়। সোল সোসাইটি ও কর্পোরেট সমাজ প্রতিষ্ঠা গণতান্ত্রিক ও পুঁজিবাদী রাষ্ট্রের আবশ্যকীয় কর্তব্য। নিউ ওয়ার্ল্ড অর্ডার কাবাইল ও গোত্রীয় ব্যবস্থার বিপরীত। কিভাবে বিপরীত? অতীতকাল থেকেই পরিবার ও বংশ সমাজের মূল ও স্বাভাবিক শক্তি ছিল, যার ভিত্তি পুরুষ ও নারীর পারস্পরিক সম্পর্কের উপর প্রতিষ্ঠিত ছিল। পুঁজিবাদী গণতন্ত্র এই স্বাভাবিক শক্তিকে ধ্বংস করা এবং ঐক্যের দৃঢ়তা বিলুপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই শক্তি 3 পদ্ধতিতে প্রতিষ্ঠিত ছিল: 1. বৈবাহিক সম্পর্ক, 2. জন্ম নেয়া সন্তান, 3. সন্তান ও এতিমদের লালন পালন। এই শক্তিকে ধ্বংস করার জন্য নারী স্বাধীনতা ও সমতার নামে নীতিমালা প্রস্তুত করা হয়। মহিলাদের জন্য অর্থ উপার্জনের বাধ্যতামূলক পরিবেশ তৈরি করা হয় এবং প্রশাসনের কার্যক্রমের মাধ্যমে এমন পরিবেশ তৈরি করা হয় যার ফলে নারীরা তার মূল দায়িত্ব থেকে হাত গুটিয়ে নেয়। চাকরির বাহানায় ঘর থেকে বের হয়ে সে বংশীয় সম্পর্ক ও সন্তানের দায়িত্ব থেকে মুক্ত হয়ে যায়। আধুনিক শিক্ষার বাহানায় কম বয়সী বাচ্চাদেরকে মায়ের ভালোবাসা ও ব্যক্তিগত পরিচর্যা থেকে বের করে নার্সারির অপ্রাকৃতিক পরিবেশে সোপর্দ করে দেয়া হয়। পেশাদার শিক্ষা দিয়ে তাদেরকে বংশ ও সমাজ থেকেও বেশি পেশার প্রতি অনুগত ও বিশ্বস্ত বানিয়ে নেওয়া হয়। মানে সে বংশ আর সমাজের প্রতি আর আগের মতো বিশ্বস্ত থাকে না এবং অনুগত থাকে না, বরং সে তার পেশার প্রতি বেশি বিশ্বস্ত এবং অনুগত হয়ে যায়। এতিমদেরকে সমাজে অন্তর্ভুক্ত করে প্রতিপালনের মাধ্যমে মায়ের ঘাটতি পূরণের পরিবর্তে তাদের জন্য আলাদা সংস্থা প্রতিষ্ঠা করা হয়। নতুন প্রজন্ম থেকে ঘরের জ্ঞানী ও দিনদার বৃদ্ধ পিতামাতাকে দূর করে পেশাদার সংস্থা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। অধিক বিবাহকে সর্বাবস্থায় অপরাধ সাব্যস্ত করে জিনা, ব্যভিচার ও চারিত্রিক অধঃপতনের রাস্তা খুলে দেওয়া হয়। এই সবই গণতন্ত্রের সেই সব কার্যক্রম যার দ্বারা বংশীয় ঐক্যকে ভেঙে ফেলা হয়। গণতান্ত্রিক রাষ্ট্র মূলত সামাজিক ঐক্যের বিলুপ্তি ও দায়িত্বহীন সমাজ প্রতিষ্ঠা। অতীত জমানার গোত্র ও বংশীয় সমাজে এমন স্বভাবজাত শক্তি থাকত যা সমাজের সদস্যদের দেখাশোনার পাশাপাশি তাদের সমস্যাগুলোর সমাধান করতে সক্ষম ছিল। ইসলাম এই স্বাভাবিক শক্তিগুলোকে বিলুপ্ত করার পরিবর্তে তাদেরকে শরিয়ার অনুগত করে সমাজকে পবিত্র করে নেয়। সেই শক্তিকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের দায়িত্ব আরোপ করে সমাজ সংস্করণের ব্যবস্থা করে এবং সমাজ সংরক্ষণের ব্যবস্থা করে। সেই সমাজের দায়িত্ব ছিল শরিয়ার বিধান বাস্তবায়ন, আল্লাহর হুদুদ প্রয়োগ এবং জিহাদের জন্য সদস্য ও সরঞ্জাম প্রস্তুত করা। আর রাষ্ট্র সর্বদা এই কাজের ধারা চালু থাকার ব্যাপারে তদারকি করত। পক্ষান্তরে গণতান্ত্রিক ব্যবস্থা এমন সামাজিক সিস্টেম বাস্তবায়ন করে যেখানে সমাজের মূল শক্তি ও ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে নতুন গঠিত শক্তিকে জায়গা দিয়ে দেওয়া হয়, যেগুলোর সাথে সমাজের কোনো সম্পর্ক ছিল না। এরই অধীনে ইউনিয়ন কাউন্সিল, পুলিশ ও আমলাতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। তাদের প্রণীত শিক্ষা ব্যবস্থা ও রাজনৈতিক পার্টির কার্যক্রমের মাধ্যমে সমাজের লাগাম কৃত্রিম শক্তির হাতে দিয়ে দেয়া হয়। সময় পার হওয়ার সাথে সাথে আসল শক্তিগুলো হয়তো হতাশ হয়ে পিছু হটে, অথবা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কৃত্রিম শক্তির সাথে সম্পর্ক করা এবং নতুন বিশ্ব ব্যবস্থায় নিজেদের মানিয়ে নিতে ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে সমাজের বাকি সদস্যদেরকে জীবিকা ও তালাশ ও পুঁজি বৃদ্ধি করার কাজে লাগিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে জীবিকা তালাশ করার জন্য এবং পুঁজি বৃদ্ধি করার কাজে লাগিয়ে দেওয়া হয়। ফলে সমাজ পরিচালনার সব দায়িত্ব এমন এক শ্রেণীর হাতে দেওয়া হয় যাদেরকে এই দায়িত্ব পালন নয়, বরং গণতান্ত্রিক রাষ্ট্রের গোলামির জন্য গঠন করা হয়েছে। তারা পুরো সমাজকে দায়িত্বহীন সমাজে পরিণত করে। এর বাস্তবিক চিত্র মুসলিম সমাজে তখনই পরিলক্ষিত হয় যখন কোনো শক্তি সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের চেষ্টা করে, কারণ তখন গণতান্ত্রিক রাষ্ট্রের ল অ্যান্ড অর্ডার তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। অস্ত্রবিহীন সমাজ অর্থাৎ অনুভূতিহীন সমাজ।
সমাজের স্বভাবজাত শক্তিগুলোর ক্ষমতা নিঃশেষ করে ল অ্যান্ড অর্ডার বাস্তবায়নকারী রাষ্ট্রীয় কর্তাদের দখলদারিত্বের স্বাভাবিক ফল ছিল সেই সমাজ, যা পূর্বে জিহাদের জন্য সদস্য ও সরঞ্জাম প্রস্তুত করত। এখন তারা অস্ত্রহীন হয়ে পড়ে। তারা অস্ত্রহীন হয়ে যাওয়ার ফলে সমাজ ও রাষ্ট্রের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সমাজ তার ইচ্ছা থাকা সত্ত্বেও অপরাধে ও অশ্লীলতার সামনে নিষ্ক্রিয় হয়ে যায়। রাষ্ট্র সমস্ত বাতিল আদর্শ ও অশ্লীলতা যখন ইচ্ছা বাস্তবায়ন করতে শুরু করে। নিজ থেকে বিচ্যুত সমাজ। পুঁজিবাদী গণতান্ত্রিক কর্পোরেট সমাজে মসজিদ, মাদ্রাসা ও দারুল ইফতার কোনো গুরুত্ব নেই, অথচ ইসলামী রাষ্ট্রে এই প্রতিষ্ঠানগুলোরই মৌলিক গুরুত্ব ছিল। মসজিদে সমাজের মানুষের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক প্রতিষ্ঠা হতো এবং শরিয়ার বিধান বর্ণনা করা হতো। মাদ্রাসাতে মুসলিম বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা দেয়া হতো এবং দারুল ইফতা দ্বীনের আলোকে জীবন পরিচালনার বিধান ও নিত্য নতুন সংকটগুলোর সমাধান সমাজের সামনে পেশ করত। এই দায়িত্বগুলো সমাজের উক্ত প্রতিষ্ঠানগুলোই আঞ্জাম দিত। কাজিনের অধীনে ফৌজদারি মামলাগুলোর সমাধানও এখান থেকে করা হতো কাজীদের অধীনে। গণতান্ত্রিক রাষ্ট্রে এই মৌলিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো অতীতের স্মৃতি বিচরিত বিল্ডিংয়ে পরিণত হয়েছে। নিউ ওয়ার্ল্ড অর্ডার। রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়ন করা হয়েছে চলুন দেখার চেষ্টা করি। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছিল নিউ ওয়ার্ল্ড অর্ডারের সবচেয়ে বড় সফলতা। এই রাষ্ট্রের প্রথম কাজ মানুষকে কোনোভাবেই আল্লাহ তাআলার বান্দা হতে সুযোগ না দেয়া এবং ব্যক্তিগত উন্নতিকে জীবনের মূল লক্ষ্য বানিয়ে দেয়া। আইন প্রণয়ন করে ফরাসি বিপ্লবের প্রস্তাবিত ব্যক্তিগত, সামাজিক ও মানবিক ইচ্ছাকে হেফাজত করা এবং অস্ত্রের শক্তিতে তা বাস্তবায়ন করা। এর বিরুদ্ধে তোলা প্রতিটি মাথাকে নিশ্চিহ্ন করে দেয়া। আর এই কাজের জন্য লাইন অ্যান্ড অর্ডার ও রাষ্ট্রীয় রিটের মতো পরিভাষা ব্যবহার করা হয় এবং ল অ্যান্ড অর্ডার প্রয়োগ করা হয়। গণতান্ত্রিক রাষ্ট্রের দ্বিতীয় কাজ বসবাসকারী সমস্ত নাগরিকের থেকে তার ব্যবস্থাগত সব ক্ষমতা ছিনিয়ে নেওয়া এবং তাকে অস্ত্রহীন ও দুর্বল বানিয়ে দেয়া। গণতান্ত্রিক রাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যার জন্য তাকে তৈরি করা হয়েছে তা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার সেবা করা। ল অ্যান্ড অর্ডার। ব্যবস্থাগতভাবে রাষ্ট্র আইনের বাধ্যবাধকতা প্রতিষ্ঠা করে, যা মূলত মানুষের সাধারণ ইচ্ছায়ের নাম। আইনকে বাধ্যতামূলক করার মাধ্যমে মানুষের বানানো নীতি মানুষের উপরই বাস্তবায়ন করা হয়, যা গায়রুল্লাহর হুকুম বা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান ব্যতীত ফায়সালা করার বাস্তবিক রূপ। এই আইনগুলো বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতি জেলাতে 3টি সংস্থা প্রতিষ্ঠা করা হয়: আমলা, আদালত এবং পুলিশ। এই 3 শক্তিকে সমাজের মূল শক্তিগুলো থেকেও অধিক ক্ষমতা প্রদান করা হয়, যাতে তারা গণতান্ত্রিক রাষ্ট্রের ল অ্যান্ড অর্ডার অর্থাৎ নীতি আদেশ সমাজে বাস্তবায়ন করতে পারে। রাষ্ট্রীয় আদেশ বা রিট অফ দ্য স্টেট। গণতান্ত্রিক ব্যবস্থায় আইনকে সেই মর্যাদা দেওয়া হয় যা মুসলিমরা আল্লাহ তাআলার বিধানকে দিয়ে থাকে। যখন কোনো শক্তি হিউম্যানের সাধারণ ইচ্ছা বা আইনের বিরুদ্ধে আওয়াজ উঁচু করে, তখন রাষ্ট্রীয় রিটের নামে সমস্ত সরকারি সংস্থা এই আওয়াজকে বন্ধের জন্য এগিয়ে আসে। গণতান্ত্রিক রাষ্ট্র এবং সাংগঠনিক ধারা উপধারা। এই সিস্টেমের লাগাম নিজের হাতে রাখার জন্য গণতান্ত্রিক রাষ্ট্রের কঠোর মূলনীতি চালু করার পরিবর্তে বিভিন্ন ধারা তৈরি করা হয়। এই ধারা ও শর্তকে সমাজ ও প্রতিষ্ঠানের কাছে এতটাই গুরুত্বপূর্ণ করে দেয়া হয় যার ফলে সেই সমাজের মূল লক্ষ্যই হয়ে যায় এই আইন বাস্তবায়ন করা। অতঃপর ইনসাফ বাস্তবায়ন, মৌলিক অধিকার ও দায়িত্ব আদায়ের মতো বিষয়গুলো এই আইনের মোকাবেলায় পারিপার্শ্বিক অবস্থানে চলে যায়, যার ফলে মানুষ ধারা উপধারার ঘূর্ণিপাকে কঠিনভাবে আটকে যায়। গণতান্ত্রিক রাষ্ট্র ও পুঁজিবাদী ব্যবস্থার শিকড়। গণতান্ত্রিক রাষ্ট্র মূলত পুঁজিবাদী ব্যবস্থার সামাজিক ও রাজনৈতিক অবস্থার নাম। গণতন্ত্রের মাধ্যমে পুঁজিবাদের জন্য প্রশাসনিক সাহায্যের ব্যবস্থা গ্রহণ সহজ হয়ে যায়, যা তার স্বার্থ রক্ষা করবে। পুঁজিবাদের মধ্যে যেহেতু হিউম্যানের পারস্পরিক সম্পর্ককে ঠিক রাখার জন্য কোনো নীতি নেই, তাই গণতান্ত্রিক ব্যবস্থাকে এই কাজে ব্যবহার করা হয় এবং এভাবেই মধ্যযুগের অর্থনৈতিক পরিবর্তনগুলো যা পুঁজিবাদে পরিণত হয়েছে এবং মানবাধিকার আন্দোলন,
যা গণতন্ত্রে পরিণত হয়েছে এগুলো রাষ্ট্রীয় স্তরে এসে একে অপরের সাথে একীভূত হয়ে যায়। ফরাসি বিপ্লবের পর গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে পুঁজিবাদকে রক্ষা করা এবং আয় ও ব্যয়কে সহজ করে দেওয়া। গণতন্ত্র জনগণের ইচ্ছাকে সাধারণ ইচ্ছার অনুগত করায়। যেহেতু সাধারণ ইচ্ছা মানুষের উন্নতি কামনা করে এবং তা পুঁজি ব্যতীত সম্ভব নয়, তাই গণতন্ত্র সাধারণ ইচ্ছার নামে পুরো সমাজকে পুঁজি বৃদ্ধিতে লিপ্ত করে দেয়। যার দ্বারা এই লক্ষ্য থেকে ছুটে যায়, গণতন্ত্র তাদের পেছনে সাধারণ ইচ্ছার দোহাই দিয়ে লেগে যায়। হয়তো তাকে সাধারণ ইচ্ছার অনুগত হতে বাধ্য করে, অথবা সমাজ থেকেই তাকে আলাদা করে দেওয়া হয়, যার ফলে তার কোনো আশ্রয়ের জায়গা বাকি থাকে না। গণতান্ত্রিক রাষ্ট্রের প্রথম কাজ প্রত্যেক ব্যক্তিকে বাজার ভিত্তিক অর্থনীতিতে প্রবেশ করানো, যেমনটা উপরে আলোচনা করা হয়েছে। গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রাষ্ট্রে এমন শিক্ষা ব্যবস্থা চালু করা যেখানে শিক্ষা লাভের পর পুরুষ নারী মানুষ হওয়ার পরিবর্তে পেশাদার হিউম্যানে পরিণত হবে এবং পেশাদার সমাজকে সেবা দেবে। তবে প্রত্যেক পেশাদারদের মধ্যেই বা অন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা হওয়ার গুণ থাকা আবশ্যক। এই সমাজে উদ্যোক্তা হওয়ার অর্থ হচ্ছে প্রত্যেক পেশাদার অধিক পুঁজির জন্য নতুন নতুন ব্যবসার পদ্ধতি ও পথ খুঁজে বের করবে এবং এর জন্য ঝুঁকি নেবে। সে সমস্ত হিউম্যানের মধ্যে এই সক্ষমতা না থাকবে, সে এই সিস্টেমের মধ্যে অনেক অনেক পিছিয়ে যাবে। রাষ্ট্রকে বাজার ভিত্তিক অর্থনীতির সাথে মিলিত করা। পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র বিভিন্ন পদ্ধতিতে বাজার ভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করে এবং এই ধারাবাহিকতাতেই নতুন গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়। তাদের মূল দায়িত্ব প্রত্যেক রাষ্ট্র নিজ দেশে নতুন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এবং এর জন্য বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করবে। প্রথম পদক্ষেপ হচ্ছে আধুনিক অর্থনৈতিক বাজার প্রতিষ্ঠা করা, যেখানে বাণিজ্যিক ব্যাংক, স্টেট ব্যাংক, শেয়ার বাজার এবং কারেন্সির ওপেন মার্কেট থাকবে। অতঃপর সমস্ত বাধা দূর করে এমন নীতি প্রণয়ন করবে যা অর্থনীতির গতিকে অনেক বৃদ্ধি করবে। অতঃপর ব্যক্তি মালিকানাধীন বা প্রাইভেটাইজেশন করার কাজ শুরু করে লাভজনক প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে স্বল্প মূল্যে বিক্রি করে দেওয়া হবে। কৃষক ও শ্রমিকদেরকে দেওয়া সহায়তা ফিরিয়ে নিয়ে তাদের উপর কৃষি ও শিল্প ট্যাক্স বসিয়ে দেওয়া হবে। এই লক্ষ্যগুলো অর্জনের জন্য আবশ্যকীয়ভাবে IMF ও ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য নেওয়া হবে। অতঃপর এমন শিক্ষা ব্যবস্থা চালু করা হবে যা নারী পুরুষ সবাইকে পেশাদার করে তুলবে। এভাবেই ব্যক্তি, সমাজ, সামাজিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে এমন জালের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অনুগত করে দেয়া হবে যাতে এই রাষ্ট্রগুলোর পক্ষে এর থেকে বের হওয়ার চিন্তা করাও অসম্ভব হয়ে যায়। আমরা কিন্তু বর্তমান সময়ে তাই দেখছি। এবার চলুন দেখার চেষ্টা করি যে নিউ ওয়ার্ল্ড অর্ডার আন্তর্জাতিক পর্যায়ে কেমন হয়ে থাকে। ব্যক্তি, রাষ্ট্র ও বাণিজ্যকে বৈশ্বিক ব্যবস্থার অনুগত করা বা বিশ্বায়ন। গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যেক ব্যক্তি ও সমাজকে নিজের অনুগত করার পর সেই রাষ্ট্র নিজেই নিজেকে জাতিসংঘ, IMF ও আন্তর্জাতিক ব্যাংকের মতো সংস্থাগুলোর অনুগত বানিয়ে নেয়। ইংরেজিতে এই কাজের জন্য গ্লোবালাইজেশন পরিভাষা ব্যবহার করা হয়। এটি একটি বাস্তবতা যে অতীতকাল থেকেই মানুষ আন্তর্জাতিক স্তরে সম্পর্ক রাখত, চাই তা ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক হোক অথবা যুদ্ধ বা ব্যবসার। মক্কার কুরাইশের বাণিজ্য, ইসলামের দাওয়া ও সাহাবীদের বৈশ্বিক বিজয়গুলো এর সাক্ষী। শুধু মুসলিমরাই নয়, বরং দুনিয়ার সমস্ত জাতি যে কোনোভাবেই হোক বৈশ্বিক সম্পর্ক রাখত। কিন্তু প্রশ্ন হচ্ছে, পূর্বের সমাজগুলোর আন্তর্জাতিক সম্পর্ক ও পশ্চিমাদের গ্লোবালাইজেশনের মাধ্যমে মৌলিক পার্থক্য কি? অর্থাৎ পূর্বের সমাজগুলো যে আন্তর্জাতিক সম্পর্ক রাখত সেটা এবং বর্তমান পশ্চিমারা যে গ্লোবালাইজেশন করছে, এই দুইটার মধ্যে মৌলিক যে পার্থক্য আছে সেটা কি? অতীত সমাজে আন্তর্জাতিক সম্পর্কগুলো স্বভাবজাত কর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত হতো, যেখানে বিশ্বের অন্যান্য জাতির সাথে চিন্তা ও জ্ঞান আদান প্রদানের পাশাপাশি বাণিজ্যের ধারা জারি থাকত। মৌলিকভাবে প্রত্যেক দেশ ও জাতির লক্ষ্য নিজের অর্থনৈতিক দিকেই থাকত। যেসব আসবাবপত্র তাদের কাছে না থাকতো তা অপর জাতি থেকে ক্রয় করে নিত। তেমনিভাবে প্রত্যেক রাষ্ট্র পণ্য উৎপাদনে স্বাধীন ও
ও সামাজিকভাবে নিজেরাই নিজেদের দায়িত্বশীল ছিল। কিন্তু নতুন পশ্চিমা গ্লোবালাইজেশনের যে পদ্ধতি, তা রাষ্ট্রগুলোকে আন্তর্জাতিক অর্থনীতির সাথে সম্পৃক্ত করে সবাইকে পরস্পরের উপর বাধ্যতামূলকভাবে মুখাপেক্ষী বানিয়ে দেয়া হয়। মুখাপেক্ষী বানানোর জন্য দুটি মাধ্যম গ্রহণ করা হয়, একটি পুঁজি ও অপরটি উৎপাদন। অর্থাৎ এক দেশ অপর দেশে পুঁজি বিনিয়োগ করে তাদের মুখাপেক্ষী করে ফেলবে, অথবা এক রাষ্ট্রকে অপর রাষ্ট্রের উৎপাদিত পণ্যের প্রতি মুখাপেক্ষী বানিয়ে দেওয়া হবে। এই কাজ মূলত আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা WTO এর মাধ্যমে করা হয়। সমস্ত রাষ্ট্রকেই আন্তর্জাতিক বাণিজ্যের অনুমোদনের জন্য এই সংস্থার সদস্য হতে বাধ্য করা হয়, আর এভাবেই অধিকাংশ রাষ্ট্রগুলো আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পৃক্ত হয়ে যায়। সদস্য হওয়ার পর এই সংস্থার নীতিগুলো মেনে নেয়, যার মধ্যে একটি নীতিকে ট্রুপ বলা হয়। সেই নীতি অনুযায়ী প্রত্যেক রাষ্ট্রের উপর আবশ্যক যে তারা নিজের কৃষি ও শিল্প পণ্যকে রেজিস্টার করিয়ে নেবে, অন্যথায় আন্তর্জাতিক বাজারে তারা তা বিক্রয় করতে পারবে না। অতঃপর যদি কোনো দেশ বা কোম্পানি কোনো পণ্যের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অগ্রবর্তী হয়ে যায়, তাহলে বাকি অন্য কোনো দেশই এই পণ্য তৈরি করতে পারবে না, যার ফলে অন্যান্য সকল দেশ সেই বিশেষ পণ্য উৎপাদনের ক্ষেত্রে এই দেশের মুখাপেক্ষী হতে বাধ্য হবে। উদাহরণস্বরূপ, যদি বাংলাদেশের বাসমতি চাউলের কোনো একটি প্রকার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অগ্রগামী হয়ে যায়, তাহলে অন্য কোনো দেশ এই চাল উৎপাদন করতে পারবে না এবং এই চালের জন্য বাংলাদেশের মুখাপেক্ষী হতে বাধ্য থাকবে সমগ্র বিশ্ব। তেমনিভাবে বাংলাদেশের যদি বড় কোনো কাজের জন্য পণ্য দরকার হয় যা তারা ব্যবসার মাধ্যমে সংগ্রহ করতে পারবে না, তখন তারা আবশ্যিকভাবে অপর দেশে ঋণের অপেক্ষা করবে। মোট কথা, যেহেতু স্বাভাবিকভাবে এই রাষ্ট্রগুলো আন্তর্জাতিক ইজারাদারির ফলে বাণিজ্য থেকে পুঁজি সংগ্রহ করতে সক্ষম হয় না, তাই আবশ্যিকভাবে তাদেরকে অপর রাষ্ট্রের প্রতি মুখাপেক্ষী থাকতে হয়। এটাই বর্তমান আন্তর্জাতিক গ্লোবালাইজেশন, যার দ্বারা ইহুদিদের আন্তর্জাতিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। এটি একদিকে বৈশ্বিক অর্থনীতিকে একে অপরের প্রতি মুখাপেক্ষী বানিয়ে দেয় এবং অপরদিকে প্রত্যেক দেশ ও জাতিকে জাতিসংঘের নীতির অনুগত হতে বাধ্য করে। যদি কোনো প্রশাসন তা মানতে অস্বীকার করে, তখন তাকে জাতিসংঘের অধীনে পরিচালিত আন্তর্জাতিক আদালতে জবাবদিহি করতে হয়। এছাড়াও শাস্তি বিষয়ক কাউন্সিলের মাধ্যমে পশ্চিমারা যে কোনো দেশের উপর হামলা করতে পারে যারা তাদের দাজ্জালি হুকুমতের অনুগত হতে অস্বীকার করে। নিউ ওয়ার্ল্ড অর্ডার হচ্ছে ক্রুসেড ও জায়নিস্ট শাসন ব্যবস্থা। নিউ ওয়ার্ল্ড অর্ডার ফরাসি বিপ্লব থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত 221 বছরের মধ্যে কয়েকটি ধাপ পাড়ি দিয়ে আজ আমাদের সামনে তার বর্তমান রূপে উপস্থিত। এই ব্যবস্থার ভিত্তি রাখা হয় ধর্ম ও বাদশাহী ব্যবস্থার বিরুদ্ধে। এই ব্যবস্থা হচ্ছে মানব ধর্ম, যা আল্লাহ তাআলা থেকে কোনো প্রতিদানের আশা ব্যতীত মানবতার সেবা করার জন্য দাবিদার। তবে এই ধর্মের সবচেয়ে বড় কাজ হচ্ছে আল্লাহ তাআলার প্রতিদানের আশা রাখুক বা না রাখুক, সবাইকে এমন সিস্টেমের অধীনে নিয়ে আসা যাতে দুই দলের কাজ এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে যায়। এখন যদি কেউ আল্লাহ তাআলা, দ্বীন, নবী ও ওহীর সাথে বিদ্রোহ করতে চায়, তাহলে সে গণতান্ত্রিক পুঁজিবাদী চিন্তাধারা গ্রহণ করে এই ব্যবস্থার অধীনে উল্লেখিত সবই করতে পারবে। আর যদি কেউ জান্নাতে যেতে চায়, তাহলে সেও গণতান্ত্রিক রাষ্ট্রের পার্লামেন্টে মানুষের বানানো আইন ও বাজার ভিত্তিক অর্থনীতি সুদী ব্যবস্থাকে মেনে নিয়ে সবই করতে পারবে। নাউজুবিল্লাহ। সমস্ত মানবজাতিকে এক ছাতার নিচে একত্রিত করার পর এবং ব্যক্তি, বংশ, সমাজ, উম্মাহ ও খিলাফতের শক্তি ধ্বংসের পর এখন ইহুদিদের চেষ্টা হচ্ছে তারা নিজেদের সর্বোচ্চ লক্ষ্য বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। তাদের ক্রুসেডার সাহায্যকারীরাও এই মিশনে তাদের সাথেই রয়েছে। এই ক্রুসেড জায়নিস্ট জোট খুব ভালোভাবেই জানে যে এমন বৈশ্বিক ক্ষমতা তাদের পূর্বে কখনো অর্জিত হয়নি এবং ভবিষ্যতে অর্জিত হওয়া সম্ভব নয়। তাই তারা তাদের সমস্ত লক্ষ্য এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের মাধ্যমেই অর্জন করতে চাচ্ছে। সুতরাং যদিও বাহ্যিকভাবে এটাকে ধর্মহীন সেকুলার ব্যবস্থার মতো মনে হয়, কিন্তু যখন ইসলামের শত্রুতা সামনে আসে তখন এর পেছনে সেই ক্রুসেডার যোদ্ধাদের ঘৃণা ও ইহুদিদের হিংসা দৃষ্টিগোচর হয়। বর্তমান সময়ের জিহাদি চিন্তাধারার ভিত্তি। বর্তমান সময়ের জিহাদের চিন্তাধারার ভিত্তি হচ্ছে সেই সব চিন্তাধারা এবং আকীদা
ও মানহাজ বোঝার নাম, যা উলামায়ে হক কোরআন ও সুন্নাহর আলোকে ইহুদি, নাসারা, মুশরিক, ধর্মহীন ও বাতিল ফিরকার মাধ্যমে এবং আহলে সুন্নাহর মাঝে প্রতিষ্ঠা করেছেন। এটি সেই সীমা যা কোনো মুসলিম জেনে বুঝে অতিক্রম করতে পারবে না। এমন দাবিও করার সুযোগ নেই যে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, ধর্মহীন ও গুমরা দলগুলোর আকিদা, মানহাজ এই সীমা পার হয়ে ৭০ দিনের অন্তর্ভুক্ত হয়ে গেছে। বর্তমান সময়ের নিউ ওয়ার্ল্ড অর্ডার ও পশ্চিমা চিন্তাধারা মুসলিমদের মধ্যে এত পরিমাণ চিন্তাগত সমস্যা ও সংকট তৈরি করেছে যে মুসলিমদের কিছু গুরুত্বপূর্ণ আকিদা ও আহলুস সুন্নাহর কার্যক্রমের কিছু গুরুত্বপূর্ণ অংশ তাদের দৃষ্টি থেকে হারিয়ে গেছে। সত্যপন্থী আলেম, দ্বীনের দায়ী ও মুজাহিদরা আজ কোনো নতুন বিষয়ে আলোচনা করেন না, বরং তারা ইসলামের উসুল ও আকিদার কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে ঢেকে রাখা ধুলো পরিষ্কারে ব্যস্ত এবং উম্মার এই দিনের সাথে দ্বিতীয়বার সম্পৃক্ত করার চেষ্টায় লিপ্ত, যার মধ্যে রয়েছে তাদের মুক্তি। এটিও আমাদের সেই প্রয়াসেরই একটি অংশ। এবার চলুন আরেকটি বিষয়ে আলোকপাত করার চেষ্টা করি। এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আমরা আলোচনা করছি, এই নিউ ওয়ার্ল্ড অর্ডার কি শেষ জামানার হাদিসে বর্ণিত ফিতনার একটি অংশ? বর্তমানে ইর্তিদাদি আদর্শিকভাবে দিন ত্যাগ করার বা ইর্তিদাদি ফিতনার ভয়াবহতা দেখে যে কোনো মুসলিমই প্রশ্ন করতে পারে যে নিউ ওয়ার্ল্ড অর্ডার কি সেই ফিতনা যার আলোচনা শেষ জামানার হাদিসের মধ্যে এসেছে? বর্তমানে পুরো উম্মার আলেমগণ এই বিষয়ে কলম ধরেছেন, যার মধ্যে মিশর, সৌদি, পাকিস্তান, হিন্দুস্তানের অনেক আলেম অন্তর্ভুক্ত। যেমন হিজাজের শাইখ সাফার আল হাওয়ালি, মিশরের শাইখ আবু জাহরা, পাকিস্তানের মুফতি আবু লুবাবা ও মাওলানা আসিম ওমর, হিন্দুস্তানের ইসরার আলম সহ প্রমুখরা, যারা এই চিন্তাধারা ও রাজনৈতিক অবস্থানকে শেষ জমানার ফিতনা বলেছেন। তবে অনেক আলেম এই ফিতনাগুলোকে সেই হাদিসগুলোর অন্তর্গত মনে করে না, কিন্তু তারা এমন মত পেশকারীদের বিরোধিতাও করেন না। তাদের মতের সারাংশ হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার শেষ জামানার ফিতনা হোক বা না হোক, এটি ইসলামের ইতিহাসে এক চূড়ান্ত এবং ভয়ানক ফিতনা। এবার চলুন যে আমরা যে আলোচনাটা এতক্ষণ ধরে করলাম, এই আলোচনা থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই সেগুলো একটু দেখার চেষ্টা করি। নিউ ওয়ার্ল্ড অর্ডারের বাস্তবতা বোঝার দ্বারা কি কি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের সামনে আসে সেগুলো আমরা একটু পয়েন্ট আকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা উম্মাহ হিসেবে আজ স্বাধীন নই এবং নিজেকে স্বাধীন মনে করার অর্থ নিজেদের ধোঁকা দেয়া। মূলত আমরা ইহুদিদের অধীন ও আমেরিকার নেতৃত্বে পরিচালিত নিউ ওয়ার্ল্ড অর্ডার বা বৈশ্বিক শাসন ব্যবস্থার গোলাম এবং উম্মাহ হিসেবে এদের খাঁচায় আবদ্ধ, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের খাঁচায় আমরা আবদ্ধ এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের ছদ্মবেশে। বর্তমান বৈশ্বিক শাসন ব্যবস্থার মৌলিক আদর্শ ও থিওরিগুলো পূর্ণরূপে ধর্মহীন এবং আল্লাহকে অস্বীকার করে এবং নবীদের শিক্ষার সাথে বিদ্রোহ করে। আজ আমাদের মোকাবিলা পূর্বের জমানার মতো সাধারণ খ্রিস্টান এবং ইহুদিদের সাথে নয়, বরং আমরা আজ খ্রিস্টান ও ইহুদিদের এক চূড়ান্ত বিকৃত রূপের মোকাবিলা করছি, যারা ধর্মহীনতা ও নাস্তিকতার মিশ্রিত এক সেকুলার ব্যবস্থার অধীনে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। এটি তাদের একটি লেবাস। তাদের এই যে নাস্তিকতা বা এই যে ধর্মহীনতা বা সেকুলার ব্যবস্থা, এটি আসলে ইসলামকে কোপানোর একটি ব্যবস্থা ছাড়া আর কিছুই নয়। গণতন্ত্র, পুঁজিবাদ, হিউম্যানিজম, মানবাধিকার, সেকুলারিজমের সাথে আমাদের দিন ও ইতিহাসের বিন্দু পরিমাণ সম্পর্ক নাই। এগুলো পশ্চিমাদের অন্ধকার যুগের অভ্যন্তরীণ লড়াই এবং মানুষের বানানো খ্রিস্টবাদ ও বুদ্ধি পূজার পারস্পরিক যুদ্ধের ফলে তৈরি হয়েছে। এই চিন্তাগুলা এতটাই নিকৃষ্ট, কুফর ও শিরক যে এগুলোকে ইসলামের সাথে যুক্ত করা অথবা এগুলোকে ইসলামীকরণের চেষ্টাকারীদের ব্যাপারে অবাক হওয়া ও আফসোস করা ছাড়া আমাদের কিছুই করার নাই আপাতত। নিউ ওয়ার্ল্ড অর্ডার তার দখলদারিত্ব অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সহ সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা করেছে এবং ব্যক্তি, বংশ, সমাজ, রাষ্ট্রসহ প্রত্যেক স্তরেই নিজেদের শিকড়কে ছড়িয়ে দিয়েছে। এই দখলদারিত্বকে শুধু তারকিব ও তাবলিগের মাধ্যমে পতন ঘটানোর কল্পনা করা এই ব্যবস্থা সম্পর্কে চূড়ান্ত অজ্ঞতার ফল। এগুলো এত সহজে পতন ঘটানো সম্ভব নয়। এই ব্যবস্থাকে বোঝার পর শরঈ ও বুদ্ধিবৃত্তিক কোনোভাবেই এই বাস্তবতাকে অস্বীকার করা সম্ভব নয় যে
এই উম্মার একমাত্র আশ্রয়কেন্দ্র তাদের দ্বীনের দিকে ফিরে যাওয়া এবং একমাত্র মুক্তির পথ ব্যক্তিগত ও সামাজিক স্তরের পূর্ণাঙ্গ দ্বীন বাস্তবায়ন করা। এটা ব্যতীত এই উম্মা যে রাস্তাই গ্রহণ করবে তাতে সমস্যা আরও বৃদ্ধি পাবে। কেননা ইতিহাস আমাদের চিৎকার করে বলছে, এই উম্মার সমস্যা ও পতনের শুরু তখনই হয়েছে যখন তারা দ্বীন থেকে সরে গেছে। এই ব্যবস্থাকে বোঝার পর এই বাস্তবতা অস্বীকার করা সম্ভব নয় যে এই ব্যবস্থার প্রণীত সীমা ও শিকলের ভেতরে থেকে তাদের শেখানো পদ্ধতি গ্রহণ করে, তাদের নীতিমালা ও সংবিধান মান্য করে ইসলামের কাঙ্ক্ষিত পরিবর্তন আনার আদর্শ শরীয়ী ও বুদ্ধিবৃত্তিকভাবে চূড়ান্ত পর্যায়ের ভুল। এটা হচ্ছে দ্বীনের বিধান পালনের জন্য মদ্যশালা বানানোর মতো, যেখানে সব ধরনের অশ্লীলতা ও বদ্দিনই চলছে এবং শরাব পান করা হচ্ছে। সেটাকে ধ্বংসের পরিবর্তে এই অবস্থাকেই সেখানে প্রবেশ করে তার সব নোংরামি থেকে পবিত্র হয়ে সালাত আদায়ের চেষ্টা করা এবং এটাকেই মুসলিমদের মিরাজ ও দ্বীনের আসল চাহিদা ঘোষণা করা। প্রিয় শ্রোতা, মুসলিম অঞ্চলগুলোর উপর অধিকৃত এই ব্যবস্থার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এর সম্পূর্ণ ধ্বংসের মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং এটাই আমাদের দ্বীনের তাকাজা। এই ব্যবস্থাকে বোঝার পর শরঈ ও আকলি কোনোভাবেই এই বাস্তবতা অস্বীকার করা সম্ভব নয় যে সামরিক শক্তি দ্বারা প্রতিষ্ঠিত এই নিকৃষ্ট ব্যবস্থাকে ধ্বংস ও পরিচালনাকারী অসৎ ব্যক্তিদের শক্তি নিঃশেষ করা জিহাদ ও কিতাল ব্যতীত অসম্ভব। অবশ্যই দ্বীনের সমস্ত বিধানের উপর আমল করা এবং সমস্ত হুকুমকে তার অবস্থান অনুযায়ী গুরুত্ব দেওয়া আবশ্যক। কিন্তু এমন যে কোনো আন্দোলন যারা আজ উম্মাহকে কুফরি গোলামি থেকে বের করার সংকল্প করছে, তাদের জন্য এটা বোঝা জরুরি যে সর্বশেষ লোহাই লোহাকে কাটে এবং আল্লাহর কালিমা বুলন্দ করা ও খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য কিতাল করা ছাড়া অর্জন করা সম্ভব নয়। এই ব্যবস্থাকে বোঝার দ্বারা এই কথাও স্পষ্ট হয়েছে যে উম্মার আসল রক্ষক সেই মুজাহিদগণ যারা কঠিন বিপদ সত্ত্বেও কয়েক দশক যাবৎ উম্মার প্রতিরক্ষায় ব্যস্ত রয়েছেন এবং উম্মাকে গোলামে পরিণতকারী এই বৈশ্বিক ব্যবস্থাকে নাস্তানাবুদ করার চেষ্টা করে যাচ্ছেন। এই ব্যবস্থাকে বোঝার পর এটাও দ্বীনের আলোর মতো স্পষ্ট যে ইসলামের প্রতি ভালোবাসা রাখে এমন কোনো ব্যক্তি যদি তার দেশের সরকার ও বাহিনীর বাস্তবতা বুঝতে সক্ষম হয়, তাহলে এক মুহূর্তের জন্য এগুলোর প্রতি তার বিশ্বস্ততা আসতে পারে না। কেননা এরাই সেই সরকার ও তার রক্ষক বাহিনী যারা উম্মতের স্বাধীনতা ও খিলাফতের প্রতিষ্ঠার পথে মূল বাধা। তো এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কি দেশকে ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো এবং বর্তমান যে ব্যবস্থা সেটিকেও আমরা সহযোগিতা করার চেষ্টা করব। কেন করব? কারণ আমাদের শক্তিশালী হতে হবে। আমরা যখনই শক্তিশালী হব আমাদের মধ্যে দ্বীনের প্রতিষ্ঠা হবে এবং আমাদের সবাই যখন দ্বীন ইসলামের পথে কায়েম হবে তখনই কিন্তু আমরা সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবো। এছাড়াও এই ব্যবস্থাকে বোঝার ফলে একথাও স্পষ্ট হয়ে গেছে যে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ না করে উম্মার দৃষ্টিভঙ্গি উজ্জীবিত করা, মানুষের বুদ্ধি ও জনগণকে বিধানদাতা বিশ্বাস না করে আল্লাহ তাআলার হাকিমিয়াতের আকীদাকে ব্যাপক করে দেয়া, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ না করে শুরাই খিলাফতের দিকে এগিয়ে যাওয়া, মানুষকে হিউম্যান বানানোর পরিবর্তে আল্লাহ তাআলার বান্দা বানানো, পশ্চিমা ও গ্রিক দর্শনের অন্ধ অনুকরণের পরিবর্তে নবীদের পরিপূর্ণ আনুগত্যের দিকে দাওয়াত দেয়া, পুঁজি লাভ ও লোভের মধ্যে বৃদ্ধির পরিবর্তে সৎ কাজ প্রতিদান ও সওয়াব বৃদ্ধিকে জীবনের লক্ষ্য বানিয়ে নেওয়া, দেশ ও স্বার্থের ভিত্তিতে বন্ধুত্ব ও শত্রুতার পরিবর্তে আল্লাহ তাআলার জন্য ওয়ালা বাড়ার আকীদা শিক্ষাকে গ্রহণ করে নেয়া, সিভিল সোসাইটির পরিবর্তে ইসলামের দেয়া মুসলিম ব্যক্তি, মুসলিম বংশ ও বাস্তব ইসলামী সমাজ গড়ে তোলা, সমাজকে থানা কাছারি ও গণতান্ত্রিক দলের রূপে সংঘবদ্ধ করার পরিবর্তে মসজিদ, মাদ্রাসা, দারুল ইফতা ও সত্যপন্থী আলিমদের অধীনে সংঘবদ্ধ করা, অধিকৃত মুসলিম অঞ্চলগুলোর উপর খ্রিস্টান ইহুদি জোটের দখলকে মেলে নেওয়ার পরিবর্তে তাদের বিরুদ্ধে সামগ্রিকভাবে আমাদের যুদ্ধ প্রতিষ্ঠা করা এবং ব্যাপকভাবে শুরু করা। এগুলোই সেই মৌলিক বিষয়গুলোর যেগুলোর উপর উম্মাকে উঠিয়ে আনা, সম্পৃক্ত করা, দাওয়াত দেয়া, বাস্তবে নিজেদের চেষ্টার মূল লক্ষ্য বানিয়ে নেয়া আজকের প্রত্যেক আলিম, দায়ী, খতিব, লেখক, সাহিত্যিক, দ্বীনি আন্দোলন
ও মুসলিম সমাজের সমস্ত সদস্য এবং যোগ্যতা সম্পন্ন সকল ব্যক্তির জিম্মাদারি। এই ব্যবস্থাকে বোঝা ও ইতিহাসের গুরুত্বপূর্ণ বাস্তবতাকে চিন্তায় ধারণ করার ফলে এটাও স্পষ্ট হয়ে যায় যে উপমহাদেশের মুসলিমরা এখন যে সমস্যা ও সংকটে পতিত রয়েছে তা থেকে মুক্তির পথ এটাই যে তারা উপমহাদেশের সেই সংগ্রামী বৃক্ষকে আবারও উজ্জীবিত করবে, মুজাহিদের সাথে মিলিত হবে, যারা প্রায় শতাব্দী যাবৎ ফিরিঙ্গিদের শান্তিতে ঘুমাতে দেয়নি, সর্বদাই তাদের আন্তর্জাতিক ও আঞ্চলিক লক্ষ্যগুলোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আজকের এই অঞ্চলের মুসলিমদের জন্য কার্যপদ্ধতি এটাই হবে যে তারা বৈশ্বিক এই সংগ্রামের ঝান্ডাতলে একত্রিত হয়ে পুরো উম্মাকে কাফিরদের দখলমুক্ত করে খিলাফত আলা মিনহাজিন নবওয়ার প্রতিষ্ঠার চেষ্টা করবে। এবং এই আলোচনার সর্বশেষ পয়গাম কাবাইলের আত্মমর্যাদাশীল মুজাহিদদের প্রতি, তারা যেন তাদের এই সংগ্রামের শরয়ী, ঐতিহাসিক ও রাজনৈতিক ও সামরিক গুরুত্ব বুঝেন এবং সেই গভীর বোঝের আলোকে নিজেদের মোবারক এই সংগ্রামী আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। যদি তারা এই আন্দোলনকে সঠিক পথে এগিয়ে নিতে, এই সংগ্রামকে সঠিক পথে এগিয়ে নিতে সক্ষম হন, তাহলে তাদের এই সংগ্রাম শুধু কাবাইল বা পাকিস্তানের জন্যই নয়, বরং বৈশ্বিক অবস্থানেও এক বিশাল পরিবর্তনের কারণ হবে এবং উম্মার স্বাধীনতা এবং নিউ ওয়ার্ল্ড অর্ডারের ধ্বংসের মৌলিক কারণ হিসেবে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করার চেষ্টা করব যেন এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করেন এবং একে দিনের পথে উজ্জীবিত করেন, উম্মার মধ্যে খিলাফত প্রতিষ্ঠার ইচ্ছাকে জাগিয়ে তোলেন এবং তাদের লক্ষ্যের ব্যাপারে গভীর ও দৃঢ় বোঝ তৈরির মাধ্যম বানান। আমিন। দেখুন, আজকে আমরা যেটা আলোচনা করার চেষ্টা করছি যে মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা সম্পর্কে তো আমরা প্রতিটা মুসলিমই অবগত। বিশাল সাগরের মাঝে চালকহীন দিশাহারা জাহাজের অবস্থা যেমন, আমাদের মুসলিম জাতির অবস্থাও আজ তেমন। কুফফার শক্তি, বিশেষ করে পশ্চিমাদের ক্ষমতার দাপট, প্রভাব প্রতিপত্তি এত ব্যাপক যে মুসলিম জাতির সোনালী অতীত বিশ্বাস করাও কঠিন হয়ে পড়েছে এখন, তাই না? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামরিক, এমনকি চিন্তা ও বুদ্ধিবৃত্তিক সকল বিষয়ে পশ্চিমাদের তথাকথিত অগ্রসরতা ও জয় জয়কার দেখে মুসলিম উম্মার অনেকে হীনমন্যতায় ভুগতে শুরু করেছে। বহু মুসলিম আজ পশ্চিমাদেরকে বিশ্বের অধিপতি, আদর্শ ও একমাত্র সভ্য জাতি হিসেবে মনে প্রাণে মেনে নিয়েছে। এমন হওয়ার প্রধান কারণ হলো বর্তমান বিশ্ব ব্যবস্থাকে চিনতে না পারা। আজকের বিশ্ব ব্যবস্থা কি করে প্রতিষ্ঠিত হয়েছে, কি বা ছিল এর ইতিহাস, তা না জানা। বর্তমান বিশ্ব বিন্যাস না বুঝতে পারলে তার বিপরীতে ইসলামী সিস্টেম চালু করা যাবে না কখনোই। কোন কোন স্তম্ভের উপর ভিত্তি করে আজ আমেরিকা তথা পশ্চিমাদের আধিপত্য টিকে আছে তা নির্ণয় করতে না পারলে উম্মার করণীয় নির্ধারণ করা যাবে না। সুতরাং কি ছিল ইহুদি ও খ্রিস্টান জাতির ইতিহাস, কিভাবে আজ পুরো বিশ্ব তাদের হাতের মুঠোয় এসেছে, কিভাবেই বা ইসলামের সোনালী ইতিহাস ও খিলাফত নিশ্চিহ্ন হয়ে গেছে, কিভাবে আজ আমেরিকা একক পরাশক্তির অধিকারী হয়ে বিশ্ব মোড়লের আসনে আসীন হয়েছে, কিভাবে ধন দৌলতে, জ্ঞানে বিজ্ঞানে, সামরিক কৌশলে পশ্চিমারা অগ্রসর হয়েছে, এগুলো আমাদের জানতে হবে। বিশ্ব ব্যবস্থার প্রতিটি দিককে আলাদাভাবে বিশ্লেষণ না করে সকল বিষয়কে একই ফ্রেমে নিয়ে আসার দারুণ এক প্রয়াস আমাদের এই সিরিজটি, যেখানে আমরা প্রথমে আধুনিক বিশ্বে কিভাবে নিউ ওয়ার্ল্ড অর্ডার কাজ করছে আজকের আলোচনায় আমরা সেটি দেখার চেষ্টা করলাম ইনশাল্লাহ। যদি আপনারা এটি সম্পর্কে আরও শুনতে এবং জানতে আগ্রহী হন, তাহলে আমরা ইনশাল্লাহ পরের পর্বগুলোতে শুরু থেকে আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে, কোত্থেকে এটি এসেছে এবং এর সমাধান কি, এবং পশ্চিমাদের ইতিহাস কেমন ছিল, ইহুদিদের ইতিহাস কেমন ছিল, সেই প্রায় 1000 বছর ইতিহাস ধরে ধরে তারপর আমরা বর্তমান সময়ে আসব এবং দেখার চেষ্টা করব যে কিভাবে এর সমাধান আমরা করতে পারি ইনশাআল্লাহ। এছাড়াও আজকে আমরা কিছুটা চুম্বক অংশ আলোচনা করছি, যে এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, যদিও সিরিজের পরের পর্বগুলোতে আমরা এগুলো আলোচনা করব, কিন্তু এখানে আমরা কিছুটা আলোচনা করি যে আমেরিকার যে এই যে বিশ্বে আমেরিকা তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছে, এটি কিভাবে সম্ভব হয়েছে, এর কিছুটা আমরা আলোচনা করার চেষ্টা করছি। 1890 সালে মহান
যখন তার সমুদ্র কন্ট্রোলের থিওরি পেশ করে। একটি সমুদ্র কন্ট্রোলের থিওরি আছে যেটি হয়তো আমরা পরের কোনো পর্বে আলোচনা করব। এটি 1890 সালে প্রণয়ন করা হয়। তখন আমেরিকা সুপার পাওয়ার ছিল না, বরং একটি সাধারণ শক্তি হিসেবে উন্নতি করে যাচ্ছিল। তখন তাদের বাণিজ্যকে আরও অধিক বৃদ্ধি করার জন্য বিশ্বের বিভিন্ন বন্দর ও সমুদ্র দখল করা আবশ্যিক ছিল। এটা ছিল সেই সময় যখন ভূমধ্য সাগরের রাস্তা উসমানীদের হাত থেকে ছুটে ব্রিটেনের দখলে এসে গিয়েছিল। অপরদিকে লিটল হার্ট তার থিওরি সেই সময় পেশ করে যখন শিল্প বিপ্লবের নতুন হাতিয়ার ব্যবহারের ক্ষেত্রে সেনারা অক্ষম ছিল। বিউফারের থিওরি সেই সময় আসে যখন ইউরোপ আর আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে কোল্ড ওয়ারে ব্যস্ত ছিল। মাহান থেকে বিউফার পর্যন্ত 60 বছরের মধ্যে আমেরিকা এই থিওরিগুলো বাস্তবায়ন করতে সক্ষম হয়নি, কিন্তু স্নায়ুযুদ্ধের 45 বছরে আমেরিকা নিজের লক্ষ্য অর্জনের জন্য এই তিনটি থিওরি পূর্ণভাবে বাস্তবায়ন করে। এই তিনটি থিওরি নিয়ে যদি আমরা গভীরভাবে পর্যালোচনা করি তাহলে এই থিওরি থেকে কিছু মৌলিক বিষয় দৃষ্টিগোচর হবে। এই তিনটি থিওরি শত্রুর যুদ্ধের সক্ষমতাকে নিঃশেষ করার জন্য পরোক্ষ নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধ যুদ্ধের মাধ্যমে নিজ লক্ষ্য অর্জনের উপর জোর দিয়ে থাকে। এই তিনটি থিওরি এই কথার উপর একমত যে শত্রুর যুদ্ধের ইচ্ছাকে নিঃশেষ করার পদ্ধতি তার আক্রমণের স্বাধীনতা ও সক্ষমতা কমিয়ে দেয়। তাই মাহান সমুদ্র দখল প্রতিষ্ঠাকে জোর দিয়েছে এবং শত্রুর উপর এমন অবরোধ তৈরি করাকে অগ্রাধিকার দিয়েছে যা পুরো দুনিয়ার সমস্ত শত্রুকে আমেরিকা বা পশ্চিমাদের বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বাধা দিতে পারবে। আমেরিকার বাহিনী গঠন। আমেরিকা বাহিনীকে এমনভাবে গঠন করা হয়েছে যাতে এদের মধ্যে তিনটি স্তরের যুদ্ধের সক্ষমতা তৈরি হয়, যা মাহান, লিটল হার্ট ও বিউফারের থিওরিতে বর্ণিত হয়েছে। অর্থাৎ দূরদর্শিতা, ভীতি বৃদ্ধি করা বা সৃষ্টি করা এবং শত্রুকে প্রকম্পিত করে শত্রুর যুদ্ধের সক্ষমতাকে নিঃশেষ করে যুদ্ধের ইচ্ছাকে বিলুপ্ত করে দেয়া। আমেরিকার বাহিনীকে দুটি অংশে গঠন করা হয়েছে, একটি সাধারণ বাহিনী ও অপরটি জোটবদ্ধ কমান্ড, অর্থাৎ ইউনিফাইড কম্ব্যাটেন্ট কমান্ড। আমেরিকার সাধারণ বাহিনী কি? আমেরিকার সাধারণ বাহিনীকে অন্য সমস্ত সাধারণ বাহিনীর মতোই গঠন করা হয়েছে। এই গঠনের উপকারিতা হচ্ছে যখন কোনো সেনা আমেরিকার বাহিনীতে ভর্তি হয় তখন সে সাধারণ সেনাদের যে কোনো অংশে ভর্তি হতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো সিপাহী বিমান বাহিনীতে ভর্তি হয় তাহলে সে বিমান বাহিনীর সদস্য হিসেবে থাকবে এবং তার বেতন বিমান বাহিনীর পক্ষ থেকে দেয়া হবে, কিন্তু সে যে কোনো যৌথ কমান্ডের অধীনে ডিউটি করতে পারবে। সাধারণ আমেরিকান বাহিনীকে 5টি বড় অংশে ভাগ করা হয়েছে। প্রত্যেক অংশের আলাদা লক্ষ্য রয়েছে যা আমরা আলোচনা করছি। আমেরিকার স্থলবাহিনী, আমেরিকার বিমান বাহিনী, আমেরিকার নৌবাহিনী, আমেরিকান মেরিন ফোর্স অ্যান্ড ইউএস কোস্ট গার্ড, এই 5টি বাহিনী। স্থলবাহিনীর কাজ কি? স্থলবাহিনী 4টি লক্ষ্য: আমেরিকার প্রতিরক্ষা করা, পুরো বিশ্বে আমেরিকার অপারমাণবিক বা সাধারণ বাহিনীর ভীতি সৃষ্টি করা, অন্যান্য রাষ্ট্রগুলোর উপর চাপানো আমেরিকা ও জাতিসংঘের অবরোধ বাস্তবায়ন করা এবং প্রয়োজনের সময় মেরিন ফোর্সের সাথে যে কোনো রাষ্ট্রের উপর হামলা করা। স্থলবাহিনীর 9টি কেন্দ্রীয় হেডকোয়ার্টার রয়েছে, যার মধ্যে 3টা অপারেশনাল, 5টা থিয়েটার এবং একটা মডিউলার হেডকোয়ার্টার। এগুলোর পাশাপাশি 4টা হেডকোয়ার্টার রয়েছে আরও। এই বাহিনীর সদস্য সংখ্যা 12,46,000, যার মধ্যে 4,72,000 রিজার্ভ সেনা এবং বাকিরা অ্যাক্টিভ সেনা। আমেরিকার স্থলবাহিনী 2টি অংশে বিভক্ত, একটি আমেরিকার মধ্যে অবস্থিত বাহিনী যারা আমেরিকার প্রতিরক্ষা করবে, অপরটি আন্তর্জাতিকভাবে স্বাভাবিক ভীতি টিকিয়ে রাখার জন্য নিয়োজিত বাহিনী, যার হেডকোয়ার্টার জার্মানি, ইটালি, কোরিয়া, কাতার ও আফ্রিকাতে রয়েছে। আমেরিকার নৌবাহিনী। আমেরিকার সামুদ্রিক বাহিনীর উদ্দেশ্য বিশ্বের উপর পরমাণু যুদ্ধের ভয় সৃষ্টি করা, সাধারণ ভয় টিকিয়ে রাখা, আমেরিকান মেরিন ফোর্সকে স্থলে অবতরণ করানো, সাধারণ সামুদ্রিক যুদ্ধ করা। 4,38,500 নৌসেনার সংখ্যা। প্রথম নৌবহর উত্তর আটলান্টিক মহাসাগরে, দ্বিতীয় নৌবহর পূর্ব প্রশান্ত মহাসাগরে, তৃতীয় নৌবহর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে, চতুর্থ নৌবহর ভারত, পারস্য এবং লোহিত সাগরে এবং পঞ্চম নৌবহর ভূমধ্য সাগরে, ষষ্ঠ নৌবহর পশ্চিম প্রশান্ত মহাসাগরে। আমেরিকা এই নৌবহরগুলোকে গঠনের দ্বারা স্বাভাবিকভাবে বোঝা যায় যে কিভাবে আমেরিকা পুরো বিশ্বকে ঘিরে রেখেছে, পুরো বিশ্বকে ঘিরে রেখে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। এবার চলুন তাদের বিমান বাহিনী কি কেমন সেটা দেখি। আমেরিকার বিমান বাহিনীর সেনা সদস্য 6 লাখের কাছাকাছি। আমেরিকার বিমান বাহিনীর লক্ষ্য আমেরিকার আকাশ ব্যবস্থা প্রতিরক্ষা করা।
যৌথ কমান্ডের সাথে মিলে যুদ্ধে আমেরিকার নৌ, স্থল ও মেরিন ফোর্সকে সাহায্য করা। সাধারণ পরমাণু ভীতি টিকিয়ে রাখা, বাহিনীকে রক্ষা করা। মেরিন ফোর্স, যদি আমেরিকার দূরদর্শিতা ভয় সৃষ্টি করা বা প্রকম্পিত করার কৌশল ব্যর্থ হয়, তাহলে সাধারণ যুদ্ধে নামার জন্য আমেরিকা মেরিন ফোর্সের নামে সর্বদা প্রস্তুত এক বাহিনী ব্যবস্থা করে রেখেছে, যাদের কাজ তৎক্ষণাৎ সাধারণ হামলা করে বসা। এই বাহিনী সাধারণত ভীতি সৃষ্টিকারী আমেরিকার সামুদ্রিক বহরে অবস্থান করে। এটি একটি এক্সপেডিশনারি ফোর্স যা 3টি ডিভিশনে বিভক্ত: স্পেশাল মেরিন ফোর্স, স্পেশাল হেলিকপ্টার ফোর্স, স্পেশাল রিজার্ভ ফোর্স। এদের সংখ্যা 2,43,000-এর মতো সেনা। কোস্ট গার্ডও আছে তাদের। এরা আমেরিকার সবচেয়ে ছোট বাহিনী, যাদের সংখ্যা 85,000 থেকে কিছু কম বা এই বেশি। এই বাহিনীর লক্ষ্য আমেরিকার উপকূলীয় এলাকাগুলো রক্ষা করা। এবার দেখি তাদের বাহিনীর যে যৌথ কমান্ড, এগুলো কি। বিভিন্ন কমান্ড রয়েছে তাদের। এর মধ্যে আমেরিকান দক্ষিণ কমান্ড, উত্তর কমান্ড, প্রশান্ত মহাসাগরের কমান্ড, আমেরিকান কেন্দ্রীয় কমান্ড, ইউরোপীয় কমান্ড, আফ্রিকার কমান্ড, এছাড়াও স্পেশাল কমান্ড, স্পেশাল অপারেশন কমান্ড, তারপর স্ট্র্যাটেজিক কমান্ড, রসদ সরবরাহ কমান্ড ইত্যাদি বিভিন্ন সময়ে কমান্ড রয়েছে। এই যৌথ কমান্ডগুলো মূলত বিশ্বের চতুষ্পাশের সেই অবরোধ যা আমেরিকা প্রতিষ্ঠা করে নিয়েছে। এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব পরের পর্বগুলোতে, যদি আপনারা শুনতে আগ্রহী হয়ে থাকেন। এছাড়াও আরও বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এই সিরিজটিতে, যেমন নিউ ওয়ার্ল্ড অর্ডারে আগে কি কি ইতিহাস ছিল, বনি ইসরায়েলের ইতিহাস থেকে শুরু করে মিশরের ইতিহাস, তারপর গ্রিক দর্শন, তারপর ঈসা আলাইহিস সালামকে হত্যা করা এবং এই ষড়যন্ত্রটার যে ধারাবাহিকতা সেটাই যে আজও বহমান আছে সেটা, তারপর ফরাসি বিপ্লব থেকে কিভাবে আজকের দিনে এসেছে, ইলিয়ায়ের বিশ্বাস, মাসিহের বিশ্বাস, হাইকালের সুলাইমানের বিশ্বাস, তারপর হচ্ছে এর পরের পর্বে যখন আসবো যে ওয়ার্ল্ড অর্ডারের পশ্চিমাদের ইতিহাস কেমন, দ্বিতীয় ওয়ার্ল্ড অর্ডার বা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার যেটা, খ্রিস্টবাদের উত্থানের জমানা, নিকিয়া কনফারেন্স, ত্রিতত্ত্ববাদ বা ট্রিনিটির যে জয়, ধর্মহীনতার ফিতনা ইত্যাদি বিভিন্ন কিছু আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেগুলো শুনতে হলে আমাদের চ্যানেলটি পাশে থাকতে হবে এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।